ফ্রেন্ডস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওতে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব এবং ইতিহাসের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের টেক্সট বইয়ের সমস্ত প্রশ্ন লাইন ধরে ধরে করা হয়ে আছে। অতএব তোমরা এই ভিডিওটি যদি দেখে নাও তাহলে এর বাইরে তোমাদের আর কিছু প্রশ্ন পড়তে হবে না। অতএব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও। তো প্রথমে আমরা প্রথম পর্যায় মূল্যায়ন সিলেবাসটা দেখে নেব। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় দেওয়া হয়েছে, কিন্তু প্রথম অধ্যায় দেওয়া নেই। তার কারণ পর্ষদ প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন করতে অনুমতি প্রদান করেনি, তাই এখানে প্রথম অধ্যায় দেওয়া নেই। কিন্তু বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে শিক্ষকেরা প্রথম অধ্যায় থেকে একটি কিংবা দুটি প্রশ্ন কিন্তু করে থাকে, তাই আমরা কোনো রকম রিস্ক না নিয়ে প্রথম অধ্যায় থেকেও কয়েকটি প্রশ্ন করে নেব এবং দ্বিতীয় অধ্যায় আজকে এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন দেখে নেব। এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে ইতিহাস শব্দের উৎপত্তি কী। যেহেতু আমরা ইতিহাস পড়ছি, তাই ইতিহাস শব্দটির উৎপত্তি আমাদের জেনে রাখা দরকার। তো ইতিহাস শব্দটি তিনটি শব্দ মিলে তৈরি: ইতি, হ এবং আস। তো ইতি এটি একটি অব্যয় এবং হ এটিও একটি অব্যয়, এটি একটি নিশ্চিতার্থক অব্যয়, এবং আস এটি সংস্কৃত অস ধাতু থেকে নিষ্পন্ন, যার অর্থ কি বিদ্যমান থাকা। অতএব যদি আমরা তিনটি অর্থ মিলিত অর্থ নির্ণয় করি তাহলে পাবো আমরা যে যা পূর্বে নিশ্চিত রূপে বিদ্যমান ছিল, অর্থাৎ যা পূর্বে নিশ্চিত রূপে বিদ্যমান ছিল তাই হচ্ছে ইতিহাস। তো এই হচ্ছে আমাদের ইতিহাসের উৎপত্তি। তো পরের প্রশ্ন কি বলেছে যে ইতিহাসের জনক কাকে বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। তো পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলেছে যে ইতিহাসের সময়কে কয়টি ভাগে ভাগ করা হয়। তো ইতিহাসের সময়কে 3টি ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস ও আধুনিক যুগের ইতিহাস। পরের প্রশ্ন ইরানি ভাষায় কোন বর্ণের উচ্চারণ নেই। তো ইরানি ভাষায় দন্তেশ বর্ণের উচ্চারণ কিন্তু নেই, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন গ্রিক ভাষায় কোন বর্ণের উচ্চারণ নেই। তো গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই। পরের প্রশ্ন কাদের হাত ধরে আলু এদেশে এসেছে। তো এদেশে আলু এসেছে পর্তুগিজদের হাত ধরে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন কিন্তু করে নিলে তোমাদের প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের যে কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। তো ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে মনে রাখবে, ঋগ্বেদের ঐতরেয় আরণ্য থেকেই কিন্তু বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অর্থশাস্ত্রের রচয়িতাকে। তো অর্থশাস্ত্রের রচয়িতা হলেন মহামতি কৌটিল্য। পরের প্রশ্ন রঘুবংশম কাব্যের রচয়িতা কে। তো রঘুবংশ কাব্যের রচয়িতা মহাকবি কালিদাস। পরের প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে। তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। পরের প্রশ্ন সুবা শব্দের অর্থ কী। তো সুবা শব্দের অর্থ হলো প্রদেশ বা রাজ্য। পরের প্রশ্ন ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কি নামে পরিচিত ছিল। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝখানে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কি নামে পরিচিত ছিল। তো এটাই ছিল বঙ্গ। তো প্রাচীনকালে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝখানে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা বঙ্গ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত। শশাঙ্কের রাজধানী অবস্থিত কর্ণ সুবর্ণতে। কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন চীনা পর্যটকের নাম লেখো দুজন। হিউয়েনসাং বা যাকে আমরা সুয়ানজাং বলে থাকি, আর হচ্ছে ইত সিং। তাহলে দুজন চীনা পর্যটক হলেন হিউয়েনসাং বা সুয়ানজাং এবং ইত সিং। পরের প্রশ্ন হিউয়েনসাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন। এই রাঙামাটি বা বৌদ্ধবিহার কিন্তু পশ্চিমবঙ্গেই অবস্থিত। তো কি বলেছেন লো টো মো চিহ। লো টো মো চিহ নামটা মনে রাখবে, লো টো মো চিহ। পরের প্রশ্ন প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত। প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে তমলুক নামে পরিচিত। পরের প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণ সুবর্ণ দখল করেছিলেন।
তো শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন কামরূপের রাজা ভাস্কর বর্মা। পরের প্রশ্ন, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো শশাঙ্ক যে দেবতার উপাসক ছিলেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব বা শিবের উপাসক ছিলেন। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণ ভট্ট। পরের প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? অবশ্যই হর্ষচরিত রচনা করেন বাণ ভট্ট। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি কে গ্রহণ করেন বা সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। পরের প্রশ্ন, কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? আমরা আগেই পড়েছি হিউয়েন সাং বা সুয়ানজাং। পরের প্রশ্ন, শ্রেষ্ঠী কাদের বলা হয়? শ্রেষ্ঠী বলা হয় ধনী বণিকদেরকে। পরের প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পরের প্রশ্ন, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? পাল রাজাদের আদি নিবাস বরেন্দ্র অঞ্চল। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? তো কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বরেন্দ্র অঞ্চলকে কেন্দ্র করে বা বরেন্দ্র অঞ্চলে। পরের প্রশ্ন, দন্তি দুর্গ কে ছিলেন? দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা। পরের প্রশ্ন, পাল রাজারা কোথায় রাজত্ব করতেন? পাল রাজারা রাজত্ব করতেন বিহার, বাংলা, ঝাড়খণ্ড প্রভৃতির বিস্তৃত অঞ্চলে, অর্থাৎ বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডে পাল রাজারা রাজত্ব করতেন। পরের প্রশ্ন, রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? রাজা ভোজ গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? ত্রিশক্তি সংগ্রাম 200 বছর ধরে চলেছিল। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? তো লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর। পরের প্রশ্ন, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। বিজয়ালয়। পরের প্রশ্ন বলছে, চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? চোল রাজাদের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে গঙ্গাই কোন্ডচল উপাধি নেন? তো প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, তাই তিনি গঙ্গাই কোন্ডচল উপাধি ধারণ করেছিলেন। কে? প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, আরবের যাযাবর মানুষদের কি বলা হয়? আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন বলছে, বেদুইনের প্রধান খাদ্য কি ছিল? খেজুর এবং উটের দুধ। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন কি, হিজরত কি? না, 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ এবং তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে আসেন। এই মক্কা থেকে মদিনায় চলে আসাকে বলা হয় হিজরত। পরের প্রশ্ন, খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তর অধিকারী। পরের প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? 4 জন খলিফা ছিলেন, তার মধ্যে প্রথম খলিফা ছিলেন আবু বকর। মনে রাখবে তোমরা, এই প্রশ্নটিও ভিভিআই। ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে? ইসলামী জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে খলিফা বলা হয়। পরের প্রশ্ন, যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে বলা হয় দারুল ইসলাম। দারুল ইসলাম। পরের প্রশ্ন, খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয়? খলিফার অধিকারের অঞ্চলকে খিলাফত বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, আল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? কিতাব অল হিন্দ। অর্থাৎ অল বিরুনির লেখা কিতাব অল হিন্দ গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, শাহনামা কাব্যের রচয়িতা কে? কবি ফিরদৌসী। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন, এবং এখান থেকে এই যুদ্ধের পর থেকেই দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। এই প্রশ্নটিও ভিভিআই। পরের প্রশ্ন,
তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? তবকাত ই নাসিরি গ্রন্থের রচনা হলেন মিনহাজ সিরাজ। মিনহাজ সিরাজ মনে রাখবে নামটা। পরের প্রশ্ন, রামচরিত কাব্য রচনা করেন কে? রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। এই 3 জন নেতার নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কে কে? না দিব্য, রুদক এবং ভীম। তো কৈবর্ত বিদ্রোহের কয়েকজন নেতা ছিলেন দিব্য, রুদক এবং ভীম। পরের প্রশ্ন, কোন নদীকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল? তো কাবেরী নদীকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? তো লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল। এমনকি লক্ষণ সেন এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি ভীরুতার পরিচয় দিয়েছিলেন। তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র, প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের। এর বাইরে তোমাদের প্রথম পর্যায় মূল্যায়নের একটিও প্রশ্ন কিন্তু আসবে না। অতএব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে কয়েকটিবার দেখে নেবে, তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। খুব শীঘ্রই আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করব, তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।